মাকে যখন মেয়ের মানে ভিডিও করার জন্য মাকে মিথ্যে কথা বলতে হয়, মিথ্যে আশ্রয় নিতে হয় ভিউজের জন্য কিংবা ভালোবাসা দেখানোর জন্য, তখন তো ভিউয়ার্সরা বলবেই। ভিউয়ার্সরা তখন বলবেই, আর ভিউয়ার্সরা বললেই তখন ভিউয়ার্সদের দোষ হয়ে যায়। তখন সম্পূর্ণ দায়টা এসে ভিউয়ার্সদের ওপর পড়ে। হ্যাঁ, কার কথা বলছি হয়তো বুঝতে পারছো না, পুরোটা বলার জন্যই তো এলাম। মিথ্যে কথা যে বলছে তোমাদের প্রমাণ করে দেবো। হ্যাঁ, আমি নিপার কথা বলছি। নিপা যে মিথ্যে কথা বলছে, আবেগের বশে হয়তো বলে ফেলেছে। উনি একটু আবেগপ্রবণ, তো ওই জন্য কারোর কাছে উনি ভালো থাকতে পারেন না। আরে যে নিজের মেয়ের হয় না, যে নিজের স্বামীর হয় না, সে পাবলিকের কাছে হবে কী করে? ভিউয়ার্সদের কাছে হতে পারে কাছে? মনে হয় তোমাদের? কারণ আমরা এরকমই দেখেছি, ওর সম্পর্কটা খুব ঠুনকো, বেশি দিন কারোর সাথে থাকে না। কারণ ওর চাতুরিতার জন্য। চাতুরিতার জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি। হয়তো এর আগে একটা ভিডিও করেছিলাম ইমোশনাল হয়ে, কেন মেয়ের কাছে জায়গা পেল না। মেয়ে নিশ্চয়ই সেরকমই কিছু বুঝেছে। হ্যাঁ, সেরকমই কিছু তথ্য আসলো, তাই এই ভিডিওটা করতে বসলাম যে মেয়ে নিশ্চয়ই বুঝেছে যে মা তার ক্ষতিকারক। সেই জন্য নিপাও পরপর 2-3টে ভিডিও করে ফেলেছে। একটা ভিডিওতে একটা মিথ্যে বলেছে, তাই সেটাকে ঢাকার জন্য অজস্র মিথ্যে কথা তাকে বলতে হচ্ছে একটা সত্যিকে ঢাকার জন্য। হ্যাঁ, ও সেদিনকে জয়ীর জন্মদিনের দিন সত্যি খুব খারাপ লাগছিল যে সেখানে দিদিমার স্থান নেই, মায়ের স্থান নেই, খারাপ লাগছিল। কিন্তু পরক্ষণেই যখন চিন্তা করছিলাম যে মন্দিরাও জীবনে কিচ্ছু পায়নি এই মায়ের জন্য, আজকে মন্দিরা আজকে বলতে বাধ্য হচ্ছে এই মায়ের কারণেই হয়তো মন্দিরা দেখে শিখেছিল। তারপরেও মন্দিরা তার নিজের জীবনে ফিরে এসেছে। যখন অন্যায় করেছে অকপটে তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভিডিও করেছি। তারপরে যখন সে সুন্দর করে সংসার করছে, অবশ্যই ওর পাশে এসে দাঁড়িয়েছি। তো সেই ভিডিওটার থেকে ওই একটা ভিডিওতে তুলকালাম হয়ে গেছে, কারণ নিপা তার কিছু আবেগের কথা, মিথ্যে কথা বলে ফেলেছে। হ্যাঁ, মিথ্যে কথাই বলবো এবং সেটা প্রমাণ দেবো তোমাদের যে ও মিথ্যে কথা বলেছে। তো সেটাই বলবো। আর আজকেও একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা করার আগেই ভিডিও দেখলাম যে সেই ভিডিওটাতেও বলছে যে আমার তো আর স্বামী ছেলে কেউ নেই, আমাকে ভিডিও করেই খেতে হবে। তোমার অ্যাকচুয়ালি স্বামী থাকতে কি সেই স্বামী তার মর্যাদা পেয়েছে? স্বামী যথেষ্ট অনেক খারাপ ছিল, অনেকের স্বামীও অনেক খারাপ থাকে, তবুও মেয়েরা থাকে। তারপরেও তুমি যে অন্যায় করেছিলে 12 বছর, যে অন্যায় করেছিলে, তারপরেও কিন্তু মন্দিরার বাবা তোমাকে মেনে নিয়ে তোমার মাথার উপর একটা ছাদ দেওয়ার জন্য নিয়ে এসেছিলো। তারপরেও তুমি আয়েশ আরামের জীবন রেখে আসতে পারোনি। দেখো আজকে তোমার ভিডিওটা দেখে আজকে এগুলো বলতে হলো, যেহেতু তুমি স্বামীর কথা তুললে। স্বামীর কথা তুললে শেষ জীবনে দাদা কিন্তু চেষ্টা করেছিল যে তোমার একটা পায়ের তলায় মাটি আর মাথার উপর ছাদ দেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু তুমি সেটা রাখোনি। আজকে তোমাকে বলতে হচ্ছে তোমার তো স্বামী কিছু রেখে যায়নি। স্বামী নয় রেখে যায়নি, বয়ফ্রেন্ড রেখে গেছে তোমার জন্য, যার হাত ধরে চলে গেছিলে সুখের নীড়ে। তুমি আমাকে অন্তত বলাচ্ছ বয়ফ্রেন্ড রেখে যায়নি কেন? স্বামী নয় কিচ্ছু রেখে যায়নি, স্বামী সবটা রেখেছিল। তুমি সেগুলোকে সুরক্ষিত রাখতে পারোনি, তুমি সেটা নিজের করতে পারোনি। চলো বন্ধুরা, আজকে মেন কোর্সে যাই। আজকে অনেক কিছু তোমাদের বলার আছে, দেখানোর আছে। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো নেই। কারণ হচ্ছে তোমরা আমার আজকের ভিডিও দেখেছো কি না আমি জানি না। আজকে গতকালকে আমি দুর্গাপুর গেছিলাম, দুর্গাপুর না আসানসোল গেছিলাম। শনিবার দিন রাতে আমি বুদবুদ গেছিলাম, বর্ধমান বুদবুদে। ওখান থেকে আমার দেওরের মাসতো দেওরের মেয়ে, মানে মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলের আশীর্বাদ ছিল। তো সেখান থেকে আসানসোল গেছিলাম কালকে ভোরবেলা। সারা রাতই খুব শরীর খারাপ ছিল, তবুও যেতে হয়েছে। জেঠি হই যেহেতু যেতে হয়েছে, কোনো রকম ভিডিওটা করতে পেরেছি। তারপরেই বিকেল থেকে অসুস্থ হয়ে গেছি এবং ওখান থেকে আসানসোল থেকে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসেছি মানে আমি পিছনে গাড়িতে শুয়ে এসেছি। তো যাই হোক, প্রচণ্ড মাজা যন্ত্রণা করছিল, কদিনই ট্রাভেল করছি সেই জন্য। আর তাছাড়া নিজের অনিয়মের জন্য দিনের পর দিন নিজের শরীরে প্রচণ্ড অত্যাচার করেছি। অত্যাচার বলতে দিনের পর দিন আমি একদমই জল খেতে ভালোবাসি না, নিজের কথা বেশি বলবো না। সেই জন্য ইউরিনে একটু প্রবলেম হয়েছিল, প্রচণ্ড পেন হচ্ছিলো। আসার সাথে সাথে হাজব্যান্ড ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেটা খেয়েছি। ব্যথাটা একটু রিলিফ পেয়েছি, কিন্তু মাজার যন্ত্রণাটা এখনও আছে। তবুও কাজ তো করতেই হবে। একটু রিলিফ পেয়েছি, তাই বসে তার মধ্যেও নিপারানির ভিডিওটা দেখলাম, দেখে ভাবলাম না কিছু বলতেই হবে। তো সেই জন্য আজকে বসলাম অনেক দিন বাদে ওকে নিয়ে। কারণ মন্দিরার ভিডিওটাও দেখলাম, মন্দিরার কমেন্ট বক্স এই সবটা নিয়ে এসেছি। তার আগে বলি, দেখো রূপোর এই পলা বাঁধানোগুলো নতুন উঠেছে, 2 জোড়া বানিয়েছি, 1 জোড়া বানিয়েছি, একটা আমার একটা মেয়ের। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি। খুব বেশি দাম না, 1000-এর মধ্যে সম্ভবত। দেখো তো খুব উঠেছে, ওই কদিনের জন্য পরবো, ঠিক আছে। তো যাই হোক, এবার মূল কোর্সে আসি। কদিন ধরেই দেখছি নিপা লাইভে বলছে, তার ভিডিওতে বলেছে আমার মেয়েকে কিছু বলো না গো, আমার মেয়েকে কিছু বলো না। কেন বলো না? না, ও একটা কথা বলে ফেলেছে। ও
ও একটা কথা বলেছে যে এত রানাঘাটে যাই, এত কিছু করি, যদি মেয়েটার সাথে দেখা হয়, তো সেদিনকে নাকি মেয়েটার সাথে তার দেখা হয়েছে। তো সেই ভিডিওটা এসে কি বলেছে, কি বলেছে তোমরা শুনে নাও, তারপরে দিন ধরেই আমার একটা মনের ইচ্ছা যে আমি যে এত বাজারে আসি যেন হঠাৎ করে কখনো আমার মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, এটা একদম মনের কথা বললাম তোমাদের। তো এখানে দেখো, আমি মেঘের দিদির জন্য একটা কেক কিনতে এসেছিলাম। তো রাত্রিবেলা একটু ওকে সারপ্রাইজ দেবো বলে তো এখানে কেক কিনে আমি হচ্ছে ওখান থেকে বাজারে স্টেশনে যাব বলে এইখান দিয়ে যাচ্ছি, জিএনপিসি রোড, রানাঘাট। তো হঠাৎ করে দেখি আমার পাশে, মানে আমি যে ফুলের দোকানটায় মালা কিনতে ঢুকবো, রজনীগন্ধার মালা, সেই দোকানটাতেই আমার মেয়ে আর জামাই বাইকের ওপর বসে মানে ফুলের মালা দরদাম করছিল। তো ওরা আমাকে খেয়াল করেনি, আমি আমার মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ওর গায়ে একটু টাচ করেছি, আর ও মুখ ফিরিয়ে আমাকে দেখলো, দেখে হাসলো, দিয়ে বাইকেই বসে রইলো। আর আমি অনেকটা দূরে গিয়ে অপেক্ষা করছিলাম যে ওরা কখন ওই দোকান থেকে সরে যাবে, তারপর আমি ওই দোকানটাতে যাব। কি বললো যে একই ফুলের দোকানে, একই কেকের দোকানে গেছি, মেয়ের গায়ে স্পর্শ করেছি, মেয়ে মুখটা ঘুরিয়ে আমাকে দেখে হাসলো। পয়েন্ট টু বি নোটেড, মেয়ে আমাকে দেখে হাসলো, তারপরে মেয়ে দেখেছে, দেখেছে। তোমার যদি মনে হতো যে তুমি জানো যে মন্দিরে একটা ভাইরাল ফেজ, ভাইরাল একটা ইউটিউবার, তো তোমার এই কথাটা নয় দেখাতে না, নয় এই কথাটা বলার কোনো দরকার ছিল না। মেয়ে যখন দেখেনি বা মেয়ে যখন দেখে হেসেছে বা নামেনি গাড়ি থেকে, তোমার এইটুকু জায়গা বিক্রি না করলেও হতো মেয়ের সম্মানের দিকে তাকিয়ে। স্বাভাবিক, তুমি জানো যে তোমার এই কথাটা বলা মানেই মন্দিরা গালাগালি খাবে, যে কেমন মেয়ে, কী বৃত্তান্ত, মন্দিরা গালাগালি খাবে, আর সেটাই হয়েছে। মন্দিরার কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে যে ও এরকমই, ওরকমই, সেরকমই। মন্দিরাই জানে যে মন্দিরা, আমি কিন্তু পক্ষপাতিত্ব করছি না, মন্দিরার যখন দোষ হয় ঝেড়ে কাপড় কিন্তু পরিয়ে দিই, যেটা নাকি জন্মদিনের দিন মাকে বলেনি তাই নিয়েও কিন্তু অনেক কথা বলেছি। কিন্তু আজকে নিপার দুটো ভিডিও দেখে, মানে একটা ভিডিও দেখে আর আগের দিনের ভিডিওটা দেখে ভাবছি মিথ্যেচারিতার নিপা করছে। আর সত্যি কথা, মন্দিরা আর কত কথা শুনবে মাকে নিয়ে। এক তো বিয়ের পরপরই মা চলে গেছে অন্যের সাথে বাবাকে ফেলে, 12 বছর কম বেশি মন্দিরাকে শুনতে হয়, এটা তো হতেই হবে যে এত বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়ার পরেই যার মা চলে যায় পরপুরুষের সঙ্গে, সেই মেয়েটাকে কী সহ্য করতে হয় আমরা বুঝি। তারপরেও মন্দিরার জীবনে এত বড় একটা ভুল, সে কি করতে হয়, কি হয় শুনি। তারপরেও মায়ের একটার পর একটা ভুল দেখেছি। এমন কিছু ভুল আছে ওর মায়ের যেগুলো নাকি সর্বসম্মুখে না মন্দিরা বলতে পারবে, না যারা কাছের তারা বলতে পারবে। এমন কিছু ভুল যেগুলো মন্দিরা বা সোমনাথ কারুর মেনে নেওয়া সম্ভব না। আজকে গীতাদির ভিডিওটা দেখলাম, গীতাদিকেও আমি বলেছিলাম যে মন্দিরা মেয়ের জন্মদিনে বলেনি, তারপরে শুনলাম জয়ী বলেছে। যাই হোক, এটা তো করেছেই অন্যায়, বলবো অন্যায় করেছে। গীতাদিও তার বক্তব্য রেখেছে, কষ্ট পেয়েছে কিনা জানি না, কষ্ট তো পেয়েছেই। গীতাদিও বললো অনেক কিছু, যাকে ভালোবাসা যায় তার থেকে আঘাত পেলে কিছু বলা যায় না। তো দেখলাম, তো যেখানে বলছিলাম, তো মন্দিরা হোয়াটসঅ্যাপে তাকে জানিয়েছে মাকে যে তুমি কেন ওই ভিডিওটা করলে, কেন এইটুকু ক্লিপিং দিলে, কেন বলবে না। তার আগে তোমাদের এই ভিডিওটা দেখাই, এই একটু ক্লিপিং দেখো। সেদিন যখন আমার মেয়ের সঙ্গে আমার বাজারে দেখা হয়েছিল, তো ও ও আমি এর আগেও বলেছি মনে হয়, আবারও বলছি, এটাতে ডিস্টার্ব করছে। ও এই দিকে মুখ করেছিল, এইভাবে ও এই দিকে মুখ করেছিল, আর আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, ওর ডান পাশ দিয়ে যাচ্ছিলাম। আর ওরা দুজনেই এইভাবে বাঁ দিকে মুখ করে দোকানদারের সঙ্গে কথা বলছিল, আর আমি এই পাশ দিয়ে যাওয়ার সময় আমার মেয়েকে জাস্ট এরকম টাচ করে সোজা চলে গেছি, মানে অনেকটা দূরে চলে গিয়ে পেছন ফিরে তাকালাম, ঠিক আছে। তো ওকে আমি সেই সুযোগটা দিইনি যে ও আমাকে নেমে কথা বলবে বা জড়িয়ে ধরবে বা ওখানে আদর আপ্যায়ন করবে। আমি ওকে সুযোগটা দিইনি, তার একটাই কারণ যে জানি সোমনাথ আমাকে পছন্দ করে না। তো মেয়েকে সামনাসামনি পড়ে গেছে, এবং আমি এই কারণেই বলেছি যে আমার অনেকদিনের ইচ্ছা, সত্যি আমার অনেকদিনের ইচ্ছা যে এরকম সামনাসামনি একদিন দেখা হোক ওর সাথে। কবে দেখা হবে ভাবতাম, মানে ওই যে বললাম না যে বাড়িতে এসে যখন ভিডিওতে দেখি যে এই টাইমে ও বাজারে গেছিলো, আমি ভাবি আমিও তো এই টাইমে বাজারে ছিলাম, তাহলে কেন দেখা হয় না, এটা ভাবতাম। তো সেদিন সত্যি আমি মানে অবাক হয়ে গেছি যে একই ফুলের দোকানে, ওরা যে ফুলের দোকানটায় গেছিল সেই ফুলের দোকানটায় আমিও যেতে যাব, মানে 10 মিনিট আগে গিয়ে দামদার করে রেখে এসেছিলাম, দিয়ে ভেতরে গেছিলাম কেক আনতে। তো কেক নিয়ে এসে ওই দোকানে আমি যেতে যাব, দেখি ওরা গাড়িতে বসে, ব্যাপারটা ভালো করে বুঝবে, ঠিক আছে। আমি দেখছি ওরা গাড়িতে বসে, তখন আমি বেশি 1 সেকেন্ডও ওখানে দাঁড়াইনি, আমি খালি ওর গায়ে এরকম টাচ করে রানিং বেরিয়ে গেছি, অনেকটা দূরে গিয়ে তারপরে আমি
দেখছি ওরা কতক্ষণ থাকে ওখানে। এবার ওরা সরে গেলে তারপরে আমি দোকানটা গেলাম। তো এখানে আমার মেয়েও আমাকে ভুল বুঝছে, ভুল বুঝে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক মানে অভিমান জানাচ্ছে যে তুমি এইটা কাজটা কি ঠিক করলে। তো ওর এই মানে মেসেজটা আমার মনে হচ্ছে ও মনে হয় বুঝতে পারেনি যে সেদিনকে ওকে আমি টাচ করেছিলাম। তাহলে এখানে ওর দোষটা কোথায়? তোমরা যে অনেকেই কমেন্ট করছো তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে দেখলো, ও জড়িয়ে ধরলো না, কথা বললো না। তো তোমাদের এই ভুলটা, আমার ভিডিওটা বড় হলেও কিছু করার নেই, তোমাদের এই ভুলটা ভাঙানোর জন্যই আমার এই ভিডিওটা করা, ঠিক আছে? আমি আমি মানে রানিংয়ে বেরিয়ে গেছি অনেকটা দূরে। আর তোমরা তো জানো কিনা জানি না, ওর একটু চোখের সমস্যা আছে, একটু মানে ভালোই সমস্যা আছে, দেখো তো চশমা পরে। আমার মনে হচ্ছে ও আমাকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তার থেকে আমার মনে হচ্ছে যে ও আমাকে সেদিন বুঝতে পারেনি যে এটা মা ছিল। দেখেছো, ওইটাই বলছে। মন্দিরার সাথে আমার দেখা হয়েছে, মানে দেখেছি, পিঠে একটা মেরেছি, ও আমাকে ফিরে তাকে একটু মুচকি হেসেছে। আর এই ভিডিওটা, এই যে ক্লিপিংটা দেখালাম, সেটা কি বলছে, কি বলছে, ওরা দাঁড়িয়েছিল, গেছে, আমি রানিংয়ের সেকেন্ডের মধ্যে ওখান থেকে বেরিয়ে গেছি, ওর পিঠে একটা থাপ্পড় মেরে মানে একটু করে বেরিয়ে গেছি। টান টান অনেক দূর চলে গেছি, দূরে গিয়ে অপেক্ষা করছি যে ওরা বেরিয়ে যাওয়ার পরে ঢুকবে। অথচ আগের ভিডিওটাই বললো ও মুখ ঘুরিয়ে তাকিয়ে আমার দিকে হাসলো। কি বলবে তোমরা, কোনটা সঠিক বলবে? মন্দিরা যদি বলে যে এগুলো, এই ভিডিওগুলো কেন করেছো, বা ভুল যদি বোঝে, অন্যায় করবে? অন্যায় করবে? আর এই ভিডিওটায় বলছে যে ও তো একটু চোখে কম দেখে, ও বোধহয় ভেবেছে ভিউয়ার্স। কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। তোমার এত বড় একটা মেয়ে, এত বড় একটা ব্লগার, তাকে নিয়ে কথা বলবে, চিন্তা করে বলবে না? তারপরে ওর উপর দিয়ে এত বড় বিপর্যয় এখনও ছাড়ছে না। এখনও ওকে সুযোগ পেলে আমরা কেউ ছাড়ছি না ওর অন্যায় দেখলে। যেমন তোমাকে নেমন্তন্ন করেনি জন্য আমরা কিন্তু ছাড়িনি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন শুনলাম হোয়াটসঅ্যাপেও তোমাকে বলছে, আজকের ডেটে দাঁড়িয়ে তোমার এই মিথ্যে কথা বলার জন্য, এই সমস্ত মন্দিরাকে এখনও পর্যন্ত বিক্রি করার জন্য, আজকে বলছি ঠিক করেছে। হয়তো এমন কিছু ভিডিও করে ফেলতে, এমন কিছু বলে ফেলতে অসুবিধা হতো। হ্যাঁ বলেছি, সবাইকে মেনে নিয়েছো মন্দিরা, অথচ মাকে মেনে নাওনি। তবে আজকের ডেটে একটা কথা বলি, ও যে দালালকে মেনে নিয়েছে, সেটা একটা মনে হচ্ছে একটা সুন্দর রাজনীতি। আর এটা মন্দিরা বলেই সম্ভব যে সুন্দর একটা রাজনীতি করে শত্রুর মুখে ছাই দিয়ে দিয়েছে, যাতে তাকে নিয়ে কাটাছিড়া করতে না পারে। তো যাই হোক, এটা বুদ্ধিমতির কাজ করেছে। তো আজকের ডেটে বলবো, তার আগে বলি মন্দিরা, তুমি যে লাস্ট ভিডিওটা করেছো ওই যে নীল রঙের, রয়্যাল ব্লু রঙের শাড়িটা পরে, শাড়িটা না দারুণ লাগছে তোমাকে, তবে শাড়িটা খুব চেনা লাগলো। ক্ল্যারিফিকেশান দিতে হবে না, মনে হলো আমার খুব চেনা লাগলো, আমার ভুলও হতে পারে। তো যাই হোক, শাড়িটা পরে কিন্তু দুর্দান্ত লাগছে। যে দিয়েছে তোমাকে শাড়িটা, সে বোধহয় জেনেই দিয়েছে যে তুমি এই রঙটাকে খুব পছন্দ করো এবং এই রঙটা তোমাকে খুব যায়, তোমার সাথে খুব যায়। এটা আমার মনে হলো, মনে হওয়ার থেকে বললাম। দারুণ লাগছিলো শাড়িটা দেখে, শাড়িটা পরে খুব ভালো লাগছিলো তোমাকে। তো যাই হোক, তারপরে মন্দিরা আজকে বললো যে ওর কমেন্ট বক্স নিয়ে। আমি জানি মন্দিরার এত শত ব্যস্ততা, শত নেগেটিভ কমেন্টের মধ্যে দিয়ে মন্দিরা কমেন্ট বক্স অফ করেনি। তো আমিও দুটো কমেন্ট বক্স অফ করা নিয়ে অবাক হয়েছি, অফ করা দেখে। আজকে ও ক্লিয়ার করে দিল যে কমেন্ট বক্স অফ হয়ে গেছে বাচ্চাদের দেখালে পরে। এটা একটা জিনিস জানাও থাকলো যে বাচ্চাদের বেশি হ্যাঁ, আমি বাচ্চাদের নিয়ে রিলস করলে ওটা মেড ফর কিডস দিয়ে দেয়। তো এটা জানলাম যে ভিডিওতে বাচ্চাদের বেশি দেখানো যায় না, তাহলে কমেন্ট বক্স অফ হয়ে যায়। তো যাই হোক, আজকে এটা কথা না। তারপরেও নিপা আজকে ভিডিওতে স্টার্টিংয়েই বললো তার কেউ নেই, তাকে ভিডিও করেই খেতে হবে। অবশ্যই ভিডিও করে খাবে, সোশ্যাল মিডিয়াতে প্রথমে বলেছিলে কাজ করবে না, আসবে না, তুমি পারো না, সব ঠিক আছে। তারপরে যখন তুমি মন্দিরার মা, তোমার ভিডিও হবে, ভিডিও ভাইরাল হবে, তোমার একটা, তারপরেও মন্দিরা তোমাকে কম বেশি সাহায্য করে, টাকা দিয়ে হোক, জামা কাপড় দিয়ে হোক। তারপরেও তুমি ভিডিও করবে ঠিকই, কিন্তু মনে রাখবে যে এমন কিছু করবে না যাতে তোমার এই রেশটা মন্দিরার গায়ে গিয়ে পড়ে, গায়ে গিয়ে পড়ে এবং তাকে কমেন্ট বক্স ধুয়ে দেয়, এবং পরবর্তীতে তোমার আবার সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিয়ে আবার একটা ভিডিও করতে হয়। আরে শেষ বয়সে মন্দিরা তো আছেই, এটা আমরা সবাই জানি। বাবাও কিন্তু এই মন্দিরাকে ছেড়ে দেয়নি, যখন দেখেছে মন্দিরাকে নিয়ে কিন্তু নেগেটিভ ভিডিও করেছে, জামাইকে কিন্তু নেগেটিভ থেকে নেগেটিভতর ভিডিও করেছে, তবুও কিন্তু এই জামাই সোমনাথই কিন্তু শেষ সময় আমরা দেখেছি কীভাবে শ্বশুরের জন্য করেছে। তা তোমার জন্য নিশ্চয়ই করবে মন্দিরা। এখনও যেহেতু হাতরথ বল আছে, সেহেতু হয়তো মন্দিরা বলছে ঠিক আছে এখনও এইভাবে চলুক, তারপরে তো আমি আছি। এবার বলি একটা কথা,
যে অনেকেই বলছে মন্দিরা ভবনে ওর মাকে ঢোকাতে। আমিও বলেছিলাম যে মন্দিরা ভবনে ঢোকালে অন্তত পয় পরিষ্কার থাকবে, কিন্তু যখন মনে পড়ে না দাদার শেষ সময়টার কথা, মানে মন্দিরার বাবার শেষ সময়টার কথা, কারণ আমি ওনার ভিউয়ার্স ছিলাম এবং ওনাকে পজিটিভভাবে দেখতাম। তার একটাই কারণ ছিল, দুটো কারণ ছিল, সেটা বরাবরই তোমাদের বলেছি। এক হচ্ছে উনি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন, আর এক হচ্ছে ওনার বয়সটা, এই জন্য ওনাকে আমি পজিটিভ ওয়েতে দেখতাম। দোষ ত্রুটি প্রতিটা মানুষেরই যায়। তুমি যখন যেমন একটা পরপুরুষের সঙ্গে চলে গেছো, দাদা কিন্তু মন্দিরার বাবা কিন্তু কোনো মহিলা নিয়ে এসে বাড়িতে রেখে ফুর্তি করেনি। উনি কিন্তু 12টা বছর একাই ছিলেন এবং মেয়ে নাতিকে যথেষ্ট কর্তব্য করে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেটা আমরা দেখেছি। তো যাই হোক, শেষ সময়ে আপ্রাণ চেষ্টা করেছিল তোমাকে আনতে চেষ্টা করেছিল এবং তোমার উপরে মাথার উপর একটা ছাদ দেওয়ার চেষ্টা করেছিল, আমার মন্দিরারও কথা ছিল, কিন্তু তুমি পারোনি। তখন তোমার নতুন মেয়ে হয়েছিল, মার্বেল বসানো ঘর হয়েছিল। আজকে তোমাকে বলতে হচ্ছে আমার তো আর স্বামী নেই। স্বামী কথাটা অন্তত তোমার মুখে মানায় না। যেখানে স্বামী সারা জীবন কী করেছে বলার দরকার নেই, শেষ জীবনটায় তোমাকে খুব মানে প্রাণ তোমাকে কাছে চেয়েছিল। আজকে তুমি যদি তার কাছে থাকতে হয়তো আরও কিছুদিন উনি বেঁচে যেতেন, কারণ মন্দিরের পক্ষেও সম্ভব হয়নি দুটো বাড়িকে ব্যালেন্স করে দৌড়াদৌড়ি করার, সম্ভব হয়নি। একজন ব্লগার, একটা বাচ্চা আছে, সংসার আছে, তার পক্ষে হয়তো সম্ভব হয়নি। আয়া দিয়ে রেখেছিল শেষ সময়টা, যাতায়াত করেছে। হ্যাঁ, তুমি কাছে যদি একটা মানুষ থাকতো আরও হয়তো 1 সপ্তাহ বা 1 মাস হলেও বাঁচত, কিন্তু সেই সুযোগটা তুমি দাওনি। আজকে তোমাকে স্বামীর নাম মুখে আনতে হচ্ছে, আমার তো স্বামী নেই। থাকতেও কি মর্যাদা দিয়েছো? থাকতেও মর্যাদা দাওনি। আজকে বলতে বাধ্য হলাম, থাকতেও মর্যাদা দাওনি। তো যেটাই বলবো যে মন্দিরাকে নিয়ে যখন কাটাছেড়া করছো না, যখন ভিডিও করছো, একটু চিন্তা করে করো। মন্দিরার একটা মান সম্মান আছে, যদিও মান সম্মান তোমরা নিজেরাই রাখতে জানো না। তো যাই হোক, গোপনে তোমাদের লেনদেন হয়, তুমিও হয়তো জয়ীর জামা পাঠিয়েছো, তোমারও হয়তো শাড়ি পাঠিয়েছে, গোপনে হয়। সেটা যখন ও ওপেন করছে না, সেটা করার দরকার নেই যখন চাইছে না। আর এটা তো আমরা জানি, সোমনাথ মন্দিরা, ওরা যদি মন্দিরা মনে করে তোমাকে বাড়িতে ডেকে নেবে, ডেকে নিতে পারে। সেদিনকে আমি সোমনাথকে জাস্ট স্বামী হিসাবে দোষ দিয়েছি, আর প্রত্যেকটা মুহূর্তে তুমি বলছো সোমনাথ তো আমাকে মেনে নেয় না। তোমার মেয়ে যদি মনে করে তোমাকে বাড়িতে ডেকে নেবে, ডেকে নিতে পারে, সেই ক্ষমতা তোমার মেয়ে রাখে। তাহলে মেয়ে যখন চাইছে না মা যাক, মার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে, ফোনে কথা বলে, নাতনিকে ভিডিও কলিং করতে দেয়, বাড়িতে কেন ঢুকতে দিচ্ছে না, তার একটা নিশ্চয়ই কারণ আছে। মেয়ের থেকে ভালো কিছু তো আমরা বুঝবো না, মাটা তো তার। তো যাই হোক, এক সময় তো সেও অনেক কিছু এই মায়ের জন্য সহ্য করেছে, হয়তো তাই। তো যাই হোক, তারপরেও যেটা বলবো, তো যেটা বলার জন্য এলাম, তুমি খেতে একটা ভিডিও করেছো, ওই জন্য তার উত্তরটা দিতে আসলাম। আর একটা কথা বলবো, অনেকেই বলছো মন্দিরা ভবনে ওর মাকে নিয়ে যেতে। আমি আজকের দিনে দাঁড়িয়েও বলবো, প্রথম থেকেই বলে এসেছি, বা আমি এর আগের ভিডিওতেও বলেছি, আগের কোনো একটা ভিডিওতে, মাকে নিয়ে যাও, বাড়িঘরটা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি, ওই বাড়িতে মন্দিরা ভবনে যদি ওর মা যায়, ওর বাবার আত্মার শান্তি পাবে না। কারণ ওই বাড়িটা ওর বাবার স্বপ্নের বাড়ি ছিল, খুব কষ্ট করে গড়ে তোলা বাড়িটা ছিল। আর বাড়িটা মন্দিরাকে জন্মদিনে গিফট করে গেছে। সেটা আমাদের চিন্তা করতে হবে। যে মানুষটা বেঁচে থাকতে তার সম্মান পেল না, যে মানুষটা শেষ জীবনে তার ডাকা সত্ত্বেও তার স্ত্রীকে পাশে পেল না, সে চলে যাওয়ার পর, আমি জানি নিপা হয়তো বলবে আমি তো চাইনি, কিন্তু ভিউয়ার্সরা চাইছে, তো সেই জন্য বলছি যে ওই বাড়িটায় নিপা গেলে পরে দাদার আত্মার শান্তি পাবে না। যেমন আছে বাড়িটা থাক। মন্দিরা বলছে ভাড়া দেবে না, দরকার নেই, সপ্তাহে একদিনও যদি মন্দিরা যায়। আর এটা তো একদম সত্যি কথা, আজকে যেগুলো মন্দিরা বললো একদমই সত্যি কথা, যে বাবার, সে ভেতর থেকে বলুক বা সোয়াব করুক, কথাগুলো তো সত্যি, যে বাবার স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়ায়। যে জায়গাটায় হাত দেয় সেখানটায় মনে করে এটা আমার বাবার জায়গা। আর সত্যি কথাই অনেক সময় গা ছমছম করে ওঠে। আর সেখানে থেকে সোমনাথ যদি স্নান করতে বাড়িতে আসে, সত্যিই অস্বস্তিকর। তার থেকে বাবা বন্ধ থাক, ওই গিয়ে 1-1.5 ঘন্টার সময় কাটানো, ওরকমই থাক মন্দিরা বাড়িটা বাবার স্মৃতি হিসাবেই থাক। তুমি মাঝে মাঝে যেও, ওখানে থেকো। তবে আমি বলবো মাকে, তোমার উপরে কেউ তো নেই, এবার শেষ জীবনে কী করবে জানি না, কিন্তু বর্তমানে যতদিন তোমার মার, এখন তো তোমার মার ফেস ভ্যালু হয়ে গেছে, ইনকাম হয়েছে, তার থেকে ঘর ভাড়া থাকুক। কিন্তু ওই বাড়িতে ভিউয়ার্সরা তোমাকে বলছে সবাই, ওই বাড়িতে ও মানে নিপা গেলেও একা থাকতে পারবে না, কারণ তার মানে বাবার যে মানসিক যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে গেছে, মনে হয় না তাড়া করে বেড়াবে। তো অতএব মন্দিরা ভবনের মতোই থাকুক। আর ভিউয়ার্সরা যেটা বলছে, তারা একবারও দাদার মানে মন্দিরার বাবার একবার লাস্ট ভিডিওগুলো একবার দেখে এসো, দেখে আসার পরে বলো যে নিপাকে ওই বাড়িতে থাকার উপযুক্ত কিনা, দেওয়া উচিত কিনা। আজকের ডেটে দাঁড়িয়ে বলছি।
তো যাই হোক, মন্দিরার কমেন্ট বক্সেও দেখেছি বা আমি ভিডিওতেও দেখেছি জয়ীকে ওর ঠাকুমা দাদু আশীর্বাদ করেনি, এই নিয়েও অনেক হইচই, অনেক কমেন্ট। তো আজকে মন্দিরা করে দিল। তার আগেই শুনে নিয়েছিলাম যে মন্দিরার শ্বশুর শাশুড়ি সেনকে এইমসে গেছিলো, আর এইমসে গেলে সারাদিন কেটে যায়। শুনেছি মন্দিরার শ্বশুর অসুস্থ ছিলেন। তো সবটাই ক্লিয়ার হয়ে গেছে, সবটাই ক্লিয়ার করে দিতে পেরেছে মন্দিরা। আর ননদকে তো আমরা দেখেছি। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আবার বলছি নিপাকে, সংযত হয়ে যাও। তুমি কারুর মন কাটতে পারোনি, তুমি যাকেই কাছের করেছো তাকেই ব্যবহার করেছো। যে আজকে বড় বড় লেকচার মারছো না, যে আজকে তোমাদের ভালোবাসায়, আজকে এই জায়গায় এই ভিউয়ার্সদের, এই ক্রিয়েটারদের ভালোবাসাতেই আজকে তুমি ওখানে। আজকে যদি এই ক্রিয়েটাররা, সেই পজিটিভ ক্রিয়েটাররা যদি তোমার পাশে না দাঁড়াতো না, তোমার চ্যানেল মনিটাইজও হতো না, তুমি এই যে লেকচার মারছি, লেকচারটা হতো না। অবশ্যই তাদের আবার পেছন থেকে ছুরি মেরেছো। আর গীতাদিকে প্রথমেই বলে এসেছিলাম যে উনি ভালোবাসার মানুষ নন, কারণ একটা ভাতে টিভি দিলেই বোঝা যায় উনি জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। আর সেটাই আবার প্রমাণ হলো। বোঝা তো যায় কিছু কথায় মানুষ কতটা কষ্ট পেয়েছে, এবং উনাকে যারা যারা ভালোবেসেছেন প্রত্যেককেই উনি তার অবদান ফিরিয়ে দিয়েছেন, তোমরা নিশ্চয়ই জানো। অতএব উনি কারুরই হতে পারেন না। উনি একজন অতিরিক্ত চালাক একজন মহিলা, অতিরিক্ত চালাকি করতে গিয়ে ধরা খায়, যার জন্য চ্যানেলটা নিয়ে এত ওনাকে অপদস্থ, এত ওনাকে হেনস্থা হতে হয়েছে। কিচ্ছু না, অতি চালাকির জন্য, যেটা মেয়ের জীবনেও করেছে, যেটা আমরা এখন জানতে পারছি না। হয়তো কোনো দিন জানতে পারবো যে কেন সোমনাথ বা মন্দিরা এখনও পর্যন্ত বাড়িতে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দেয়নি। নিশ্চয়ই জানতে পারবো। মানুষের মনের আবেগের কথা তো কখন বেরিয়ে আসবে জানি না। বসে বসে তোমরা আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমার মেয়েটার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়, আমার মেয়েটা ফোন করে, আমার কি যেন নাতনি ভিডিও কলিং করে, এগুলো বলে মেয়েকে বিক্রি করছো আর মেয়েকে গাল খাওয়াচ্ছ, আর কিচ্ছু না। ভিউয়ার্সদের কাছে মেয়েকে গাল খাওয়াচ্ছ। যদি এতই ভালোবাসা থাকে না, মেয়েটার সম্মানের দিকে তাকিয়ে এই সমস্ত ভিডিও এইগুলো বলতে না, যে মেয়ের সাথে আমার খুব ভালোবাসা, এত ভালোবাসা যে নাতনির জন্মদিনে মেয়ে ডাকে না। কথা তো শুনতেই হবে মেয়েকে। তা কথা শোনার কাজ করো না, মন্দিরাকে কথা শোনার কাজ করো না। মা হয়ে যদি মেয়েকে কথা শোনানোর রাস্তা করে দাও, তারপরেও সেই মেয়ের কাছে তোমার কতটা জায়গা থাকে তুমি বুঝতে পারো? আগে সেটা বোঝো। একই মুখে একবার একরকম বলছো, তারপর আবার আর এক রকম কথা বলছো। চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।